কাঠুরিয়া একটু দ্বিধা বোধ করে, তারপর পিছনে তাকিয়ে ধীরে ধীরে বুড়ির পিছনে হাঁটা শুরু করে। এটা কি আসলেই একটা ঘর নাকি কোনো মায়ার জাল? বুড়ি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে। কাঠুরিয়াও ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকতেই তার হাঁটু দুটো যেন ক্রমশ ভারী হয়ে আসে, গলার স্বরও জড়িয়ে আসতে থাকে। কেমন যেন শরীরটা ভারী হয়ে এলো, চোখেও যেন ঝাপসা দেখছি। কাঠুরিয়া চোখে আঙুল বুলিয়ে চোখের ঝাপসা ভাবটা কাটানোর চেষ্টা করে। ঘরের কোণায় হালকা আলো দেখা যায়। মানুষের মতো আকৃতির এক একটা ছায়া চুপচাপ বসে আছে, না নড়ে না চড়ে, মুখ নেই, চোখ নেই, কেবল যেন এক প্রাণহীন অস্তিত্ব তাদের মধ্যে। কুয়াশা আর আলো তাদের অবয়ব হালকা হয়ে দৃশ্যমান হয়ে উঠল। এরা এরা কি সেই সব হারিয়ে যাওয়া মানুষরা? এই নাও, এইটা খাও। এটা খেলে তোর তাজা বোধ করবে বাছা। রাতের ঘুম, দিনের ক্লান্তি সব মিলিয়ে আবার যেন নবজন্ম হবে তোমার। এটা খাও, খাও, এটা খাও। কাঠুরিয়া হাত বাড়ায়, কিন্তু তার চোখে দেখা যায় এক ঝলক বুদ্ধি। তুমি খাও কেমন, আমি বাকি খাবারগুলো ভেতর থেকে নিয়ে আসছি। খাও, তুমি খাও। বুড়ি অন্য ঘরে যেতেই কাঠুরিয়া সুযোগ বুঝে মাটিতে সেই জলটা ফেলে দেয়। হঠাৎ কাঠুরিয়া ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে দেখে সেখানে ঝুলছে অদ্ভুত কিছু, মানুষের চোখের মতো ছোট ছোট কাচের গোলক, যেন তাতে বন্দি রয়েছে কারো আত্মা। এ তো আত্মা। এই পেতনি এদের জীবন শক্তি শুষে নিয়েছে। এরা জীবিত নয়, মৃত নয়, কেবল ছায়া হয়ে গেছে। মনে হচ্ছে আমি কোনো ফাঁদে আটকে পড়েছি। না, আমাকে এক্ষুনি এখান থেকে বের হতে হবে। চারিদিকে তখন ভোরের আলো ফুটে উঠছে। জমিদার বাড়ির উঠোনে কাঠুরিয়া এসে পৌঁছল। ধুলোয় ভরা পোশাক, চোখে এক রাশ ক্লান্তি। জমিদার উঠোনে বসে আছেন কিছু গ্রামবাসীকে নিয়ে। জমিদার মশাই, আমি কাঠুরিয়া। আপনার দুধকে দিয়ে আপনি আমার কাছে খবর পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমার অপেক্ষাতেই আমি ছিলাম। তো তুমি এত ভোরে? রাজ্যের সীমানা পেরোতে তো আরো সময় বেশি লাগার কথা। রাজ্যের সীমানার পথে এক বৃদ্ধাকে পেলাম, হ্যারিকেন হাতে। সে আমায় রাত কাটানোর জন্য জায়গা দিল, কিন্তু বৃদ্ধা? আউরগঞ্জের সীমানায় তো বহুদিন কারোর বসতি নেই, ওখানে তো কোনো ঘরই নেই। আপনি বলতে চাইছেন সীমানার ওই পুরনো জঙ্গলে কারো ঘর, কারো হেসেল কিচ্ছু নেই? না, ওদিকের সব ঘর বহু বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। তারপর আর কেউ ওখানে বসত করেনি। তাহলে আমার ধারণাই ঠিক। ওই বুড়িটা কাঠুরিয়া,
সারা রাত অনেক পরিশ্রম করে তুমি এসেছো, এখন একটু বিশ্রাম করো। আমি পরে তোমার সঙ্গে আমার রাজ্যের সমস্ত বিষয়ে কথা বলবো। জমিদার মশাই চলে যাবার পর কাঠুরিয়া বিছানায় শুয়ে একটু বিশ্রাম করার জন্য দু চোখের পাতা এক করতে চেষ্টা করল, কিন্তু পারল না। বারবার সেই বুড়ির মুখটাই তার সামনে ভেসে উঠছে। জমিদার মশাই বললেন ওখানে কোনো পান্থশালাও নেই, কিন্তু আমি যা যা দেখলাম তাহলে কি সবটাই আমার চোখের ভ্রম ছিল? না, এত চিন্তা একসাথে মাথায় নিয়ে আমি আর থাকতে পারছি না। আমাকে আরো একবার দিনের বেলা সেখানে যেতে হবে। সূর্য ডোবার আগে কাঠুরিয়া আবার সেই পথে হাঁটল। সঙ্গে নিয়েছে একটি কুড়ুল ও একটি লণ্ঠন। ধীরে ধীরে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করল কাঠুরিয়া। কিছু গল্প কানে শোনার পরও বিশ্বাস হয় না, কিন্তু কিছু দৃশ্য চোখে দেখার পর মনে হয় আসলে কি স্বপ্ন দেখছিলাম। কাঠুরিয়া হেঁটে পৌঁছল সেই জায়গায় যেখানে আগের রাতে বুড়ির ঘর ছিল। সেখানে পৌঁছাতেই কাঠুরিয়া দেখতে পেল আগের দিন যেখানে বুড়ির ঘর ছিল এখন সেটা কেবল একটা ফাঁকা জায়গা। ঝোপঝাড়, পচা পাতার গন্ধ আর কিছু পোড়া কাঠের অবশেষ পড়ে আছে সেখানে। কোনো আলো নেই, কোনো কুয়াশা নেই, এমনকি কোনো ছায়াও নেই। কোথায় গেল সেই ঘর, সেই আলো, সেই মানুষগুলোর ছায়া? এখানে এখানে কোনো এক সময় আগুন লেগেছিল, যেমনটা জমিদার মশাই বললেন, কিন্তু আমি তো গত রাতেই এই জায়গাতে ছিলাম। এখন আমি নিশ্চিত মানুষগুলোর হারিয়ে যাওয়ার পিছনে ওই বুড়ি আর তার কালো চাদুরি হাত আছে। দূরে পেঁচার ডাক শোনা যায়। হালকা বাতাসে নড়ে ওঠে ঝোপঝাড়। কাঠুরিয়ার মুখে দৃঢ় সংকল্প, এবার সে বুড়ির আসল রহস্য ফাঁস করবে। রাত যত গভীর হয় তত এই আউরগঞ্জের সীমানা বদলে যায়। দিনের আলোয় এখানে শুধু পোড়া কাঠ, পচা পাতা, কিন্তু রাত নামলেই যেন কোনো এক অদৃশ্য হাত দিয়ে তৈরি হয় এক অন্য জগৎ। এটা সত্যিই কোনো জাদু, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এরপর কি হবে? কাঠুরিয়া কি পারবে পেতনি বুড়ির হাত থেকে এই রাজ্যকে বাঁচাতে? জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।